সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রায় দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার আজকের অতিথি বায়াপাশ আছেন বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের বিসিএর প্রাক্তন প্রেসিডেন্ট শরীফ এম আফজাল হোসাইন, আমার ডানে রয়েছেন লিডারশিপ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং কলামিস্ট সিনহা এম এ সাইদ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। মিস্টার শরীফ এম আফজাল হোসাইন, বাংলাদেশে এক ধরনের সংকট এবং চাপা এক ধরনের অস্থিরতা মানুষের মধ্যে রয়েছে, এবং এই সংকটটি কি এখন রাজনৈতিক সংকট, না নিরাপত্তাজনিত সংকট, না কূটনৈতিক সংকট? ঠিক স্পষ্ট নয় অনেকের কাছে, একটা অস্বচ্ছতার মধ্যে আছে। আপনি কি মনে করেন? আপনাকে ধন্যবাদ জিলু ভাই। আমি অনেকদিন পরে এই অনুষ্ঠানে এসেছি। কূটনৈতিক সংকট বলতে আমি কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে যে এক্স্যাক্টলি ট্রু। তো আমি সমস্ত দর্শকদেরকে, দেশের বাইরে সকল দর্শকদেরকে আমার অভিনন্দন এবং আমার সালাম। তৃতীয় মাত্রা একটা এই অনুষ্ঠানটা দেশের বাইরে সবার কাছে অত্যন্ত প্রিয়, কারণ এই অনুষ্ঠানের মাধ্যমে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলাপ আলোচনা হয়। আমরা টক শো দেখে থাকি, আমরা করেও থাকি, তার মধ্যে তৃতীয় মাত্রা একটু ডিফারেন্ট টাইপ। তো আজকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি এই কারণেই যে সমসাময়িক বিষয়ে আপনি যে প্রশ্নটা উত্থাপন করেছেন, আমি শুধু প্রারম্ভিকভাবে একটা কথা বলতে চাই। সেটা হচ্ছে, দেখেন, এই দেশটা কিন্তু 16 কোটি মানুষের, কোনো ব্যক্তিবিশেষের দেশ না। এই দেশের স্বাধীনতা আন্দোলনে লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে, লক্ষ লক্ষ মা বোনরা তাদের ইজ্জত হারিয়েছে। আমরা অনেক রক্তের বিনিময়ে, সবাই বলে এক সাগর, আমি মনে করি অনেক সাগর রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। এবং সারা পৃথিবীর ইতিহাসে এত রক্ত দিয়ে একটা দেশ স্বাধীন হয় নাই। সুতরাং এই দেশের মূল্য কিন্তু অনেক বড়, অনেক বেশি। সেই হিসাবে আমরা যারা এই স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে এ দেশের জন্য কাজ করেছি, আমরা এখনও যারা জীবিত আছি, আমরা মনে করি এটা আমাদের সন্তানের মতো। আমরা মনে করি এই দেশ 16 কোটি মানুষের, বা আগামীতে আরও যদি জনসংখ্যা বৃদ্ধি পায়, সবারই এই দেশ। স্বাধীনতার যে প্রথম ঘোষণা জাতির জনক বঙ্গবন্ধুর কাছ থেকে এসেছিল, সেটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক মুক্তি। আমরা রাজনৈতিক স্বাধীনতা পেয়েছি, অর্থনৈতিক মুক্তি কিন্তু এখন পর্যন্ত আমরা এই স্বাধীনতার সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে সক্ষম হয়নি। তো এটা পিছনে রাজনৈতিক স্বাধীনতা না ভৌগোলিক স্বাধীনতা, আমি আরেকটু মাইক্রো লেভেলে আলোচনাটা নিয়ে যেতে চাই। রাজনৈতিক স্বাধীনতা, ভৌগোলিক স্বাধীনতা কিন্তু একই, যদি বলতে পারেন। কারণ রাজনৈতিক স্বাধীনতা বলতে যেটা বোঝায়, আমরা সেই সময় যেটা বুঝিয়েছিলাম, সেটা হচ্ছে ভৌগোলিক স্বাধীনতা। অর্থাৎ আমরা পাকিস্তানের একটা অংশ ছিল, এটা পূর্ব পাকিস্তান, আমরা এটাকে স্বাধীনভাবে আমরা স্বাধীনতার সংগ্রামে আমরা গিয়েছিলাম, স্বাধীন করতে চেয়েছিলাম। কেন, সেটার ইতিহাস তো অনেক কিছুই আছে, আমি ঠিক ওই পর্যায়ে যাচ্ছি না। শুধু এইটুকু বলছি যে যেহেতু আমরা স্বাধীনতা অর্জন করেছি, যেহেতু আমাদের দেশ স্বাধীন, আমাদের একটা লক্ষ্য নিয়ে কিন্তু এই স্বাধীনতা জন্য আমরা যুদ্ধ করেছিলাম। এই স্বাধীনতার জন্য কিন্তু মানুষ কষ্ট স্বীকার করেছিল। সেই লক্ষ্যটা ছিল দুটো। একটা লক্ষ্য ছিল যে আমরা পাকিস্তানের কবল থেকে, তাদের পতাকা থেকে একটা ভিন্ন পতাকায় আমরা নিজেদেরকে পরিচিত করব, নিজস্ব পতাকায়। আর একটা ছিল যে এই দেশের সাধারণত তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র দরিদ্র মানুষ এবং যে সমস্ত গোষ্ঠী আমরা এখানে বাস করি, এই 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 সমস্ত ভাষাভাষী মানুষদেরকে উন্নয়নের জন্য, অর্থনৈতিক উন্নয়নের জন্য। তো আজকে আমাদের ধরেন এই 45 বছর ধরে আমরা এই দেশ স্বাধীন হয়েছে, আমাদের অনেক ডেভেলপমেন্ট হয়েছে, অনেক উন্নয়ন হয়েছে। এখন তো ধরেন আমাদের কত বাজেট, 2.5 লক্ষ কোটি টাকা। এটা আমরা তো 700-800 কোটি টাকা দিয়ে আমরা বাজেট শুরু করেছি। সময় তো পাল্টেছে, সেগুলো ঠিক আছে, কিন্তু আমি এখন যে সংকটটা কিন্তু দেখেন জিল্লুর রহমান সাহেব, আমাদের সবসময় ছিল সংকট, কিন্তু আমাদেরকে সংকট থেকে কখনো আমরা কোনো মুক্তি পাইনি। সমস্ত শাসনামলেই কিন্তু আমরা সংকটের সম্মুখীন ছিলাম। কিন্তু আমার একটি কথা, সেটা হচ্ছে যে আমরা মুক্তিযোদ্ধা হিসাবে
এই দেশের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণকারী হিসাবে, আমরা মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে আমরা একটা জিনিস চাবো, সেটা হচ্ছে যে একটা সবার জন্য একটা বাংলাদেশ, সবার জন্য একটা বাংলাদেশ, এবং একটা মুক্ত বাংলাদেশ, একটা গণতান্ত্রিক বাংলাদেশ, যে বাংলাদেশে আমি আমার নিজস্ব ওপিনিয়নের মাধ্যমে আমি আমার সরকার পরিচালিত করাবো, আমি আমার নিজে পরিচালিত হব, এবং যে বাংলাদেশ উন্মুক্ত থাকবে সবারই অংশগ্রহণ করার জন্য। আপনি বোধহয় জানেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে আমাদের অর্থনৈতিক ডিসপার্জালের ক্ষেত্রে আস্তে আস্তে কিন্তু আমরা অনেক দূরে গিয়ে এসেছি। আমরা কিন্তু প্রাইভেটাইজেশনে চলে গিয়েছি। প্রাইভেট সেক্টর এখন এই যে ইঞ্জিন অফ দি গ্রোথ, আমরা কিন্তু অনেক দূর এগিয়ে গিয়েছি এই ব্যক্তি পর্যায়ে। আমাদের কিন্তু ব্যক্তি উদ্যোগ কিন্তু যথেষ্ট, কিন্তু আপনি যে প্রশ্নটা আজকে এখন করছেন সেই প্রশ্নটা কিন্তু এটা আমাদের সবারই মনে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের এই দেশের রাজনীতিবিদরা কিন্তু তারা শ্রদ্ধেয়, তারা সম্মানিত, তাদেরকে আমরা অনুকরণ করি। হ্যাঁ, এই রাজনৈতিক পরিবেশটা যদি আমাদের অত্যন্ত সুন্দর থাকতো, সবার জন্য মঙ্গলজনক থাকতো, সবার জন্য গ্রহণযোগ্য থাকতো, তাহলে কিন্তু এই দেশে আমরা আরও অনেক দূর আমরা এগিয়ে নিয়ে যেতে পারতাম। আজকে আমাদের খালি শুধু একটা জিনিস কিন্তু দেখতে হবে, সেটা হচ্ছে যে আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্যে, আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক প্রোগ্রাম আগে নয়, আগে হচ্ছে অর্থনৈতিক উন্নয়নের প্রোগ্রাম। আমরা যদি দেশের উন্নয়নের প্রোগ্রামটা যদি আমরা আগে তুলে ধরি, তার পরিপ্রেক্ষিতে যে সরকার যেভাবে বলছে যে গণতন্ত্র পরে আগে উন্নয়ন, একটা ধারণা আমি ঠিক আমি সেই ধারায় বলছেন না, আমি সেই ধারায় ঠিক না, এটা হয়তো কনসেপ্ট অনেকের হতে পারে, এটা আমার নিজস্ব একটা উপলব্ধি, আমার নিজস্ব একটা উপলব্ধি। সেটা হচ্ছে যে আমরা আজকে তো আর নতুন করে আমরা এই দেশটাকে আর স্বাধীন করার কিছু নাই। আমাদের একটা জিনিসই আছে, সেটা হচ্ছে যে 16 কোটি মানুষ যাতে সুন্দরভাবে বসবাস করতে পারে, তারা দরিদ্র সীমার থেকে যদি উপরে আসতে পারে। এখন আমাদের দরিদ্র সীমা কমতে কমতে একটা পর্যায়ে এসছে, কিন্তু এখনও তো আমাদের দরিদ্র জনসংখ্যা নিম্ন পর্যায়ে আছে। আমরা দেখতে চাই যে আমাদের এখান থেকে দরিদ্রের ভূতটা যাতে চলে যায়, আমরা যাতে অর্থনৈতিক উন্নয়নে এগিয়ে যেতে পারি। আর এখন কিন্তু আমাদের একমাত্র প্রোগ্রামই হচ্ছে অর্থনৈতিক উন্নয়ন। আর এই অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে কিন্তু আমাদের রাজনীতি, আমাদের প্রশাসন, আমাদের সমাজনীতি সব কিন্তু আমাদের একত্র হয়ে আসা উচিত। যেমন আমরা যেমনটি স্বপ্ন দেখেছিলাম স্বাধীনতার সময়, যে আমাদের কাছে কিছুই ছিল না, তারপরও আমরা অদম্য শক্তি নিয়ে আমরা অস্ত্র পরিচালিত করে এই দেশটাকে স্বাধীন করেছি। এখন আমরা যেটা চাই সেটা যে অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের জাতীয় সামগ্রিক একটা প্রচেষ্টা আমাদের সামনে এগিয়ে নিতে হবে এবং এই চেতনাবোধের সৃষ্টি করতে হবে। এটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় কথা। দেখুন, যে বিষয়টি কি শরীফ ভাই সুন্দরভাবে বলেছেন, আমি ঠিক মাত্রাগত দিক থেকে যাব না। বিষয়টি হচ্ছে উন্নয়নটা 2015 সালে আমি একটা স্পেসিফিক প্রশ্ন করেছি আপনাদের কাছে, যে এখন যে একটা সংকট আছে কিনা। উনি তো খুব পরিষ্কারভাবে বলেছেন যে সংকট আসলে সবসময় ছিল, কিন্তু এই মুহূর্তে যেই বিষয় নিয়ে মানুষের মধ্যে শঙ্কা, উদ্বেগ, উৎকণ্ঠা যাই বলি না কেন, এক ধরনের ধোঁয়াটে ভাব, অস্বচ্ছতা, এটি কি আসলে এটি রাজনৈতিক, এটি কি নিরাপত্তাজনিত কেবলমাত্র, না এটি কি কোনো কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েন কোনো বিশেষ মহলের সঙ্গে, কোনো বিশেষ দেশের সঙ্গে? দেখুন, প্রশ্নটা কিন্তু অনেক বড়। সংকট এমন একটা জিনিস যে একটা জন্মের থেকে একটা ব্যক্তির সাথে মৃত্যু পর্যন্ত সংকট থাকে, বিভিন্ন আকারে, বিভিন্ন নেচারে, বিভিন্ন অবয়বে সেটা আসে। একটা জাতির জীবনেও সংকট থাকবে। তো সংকটটা বর্তমান প্রেক্ষাপটে কেন সৃষ্টি হলো, কেন এরকম হচ্ছে, কেন আমরা ভয়ভীতি পাচ্ছি, নিঃসন্দেহে এর সাথে রাজনীতি, নিরাপত্তাজনিত সব কিছু জড়িয়ে আছে, অর্থনীতি সবই জড়িয়ে আছে এখানে। কারণ একদিকে দেখেন, সামান্য একটা ঘটনা দেখেন, একটা রিক্সাওয়ালা একটা সিপারকে হাত তুলেছে, এটা কিন্তু স্বাভাবিকভাবে চিন্তা করার সুযোগ নেই। এই বাংলাদেশে কিন্তু কনস্টেবল হতো, কারারক্ষী, খাদেম, এই যে ব্যাপারগুলো ঘটতেছে, এটাকে যদি একটু হালকাভাবে দেখার চেষ্টা করা হয়, অনেক করতে পারেন। একজন একই দৃষ্টিভঙ্গি থাকবে, মতবাদ থাকবে, চিন্তাভাবনা থাকবে। এগুলো কেন আসতেছে? আমরা অর্থনৈতিক উন্নয়নে যাব, রাজনৈতিক উন্নয়নও করতে হবে। কারণ অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক উন্নয়নটা এই সময়টা 2015 সালে কোনো দেশ যত পিছিয়ে থাক রাজনীতির ক্ষেত্রে, অর্থনীতির ক্ষেত্রে, তাকে কিন্তু সমতলে চলতে হবে। কিছুটা ভেরিয়েশন হতে পারে, কিন্তু একেবারে রাজনীতি দরজা বন্ধ, অর্থনীতি খোলা, অর্থনীতি বন্ধ, রাজনীতি খোলা, সেটা হবে না। কিন্তু সাম্প্রতিককালে মায়ানমারের দিকে তাকিয়ে দেখেন,
সেখানে সমস্ত পত্রিকা লিখছেন যে সামরিক জান্তা দীর্ঘ সময় যে কাজগুলি করেছে, প্রশংসনীয় কাজ করেছে, উন্নয়নের ক্ষেত্রে করেছে, কিন্তু সেখানে রাজনৈতিক উন্নয়ন হয়নি বলেই নির্বাচন যখন সুষ্ঠু স্বাভাবিক হলো, দেখা গেল বিপুল ভোটের স্তূকি আগে গেছে। এটা কিন্তু এই নির্বাচনের ফলাফলকে কিন্তু আমি অন্যভাবে দেখছি। এটা কিন্তু উন্নয়নের প্রতীক নয়, এটা হচ্ছে রাজনৈতিকভাবে তারা পিছিয়ে ছিল, কথা বলার সুযোগ দিয়েছে, কথা বলবো। এখন প্রশ্ন হলো, সুকি ক্ষমতায় যাবে, ক্ষমতায় বসলো। বেনজির ভুট্টো নির্বাচন আগে বলেছিল আমাকে ভোট দেন, আমি ভুট্টো হত্যার বিচার করব। কিন্তু যখন নির্বাচিত হয়ে গেলেন, লাহোরে তিনি প্রথম সম্মেলনে বিরাট প্রায় লক্ষ লক্ষ লোকের সমাবেশে তিনি বললেন, আপনারা আমাকে ভোট দিয়েছেন, এই ভোটের মাধ্যমে ভুট্টোর বিচার হয়ে গেছে। অর্থাৎ রাজনীতি, কূটনীতি, সমরনীতি, রাষ্ট্র পরিচালনা, এগুলো এক একটা ধাপে এক একটা ব্যাখ্যা পেয়ে যায়। একই ব্যক্তি যখন ভিন্ন ভিন্ন চেয়ারে অবস্থান করবেন, তিনি ওইরকম করবেন। আজকে যিনি অপোজিশনে আছেন, নিরাপত্তা তার কাছে একরকম, যিনি পজিশন আছেন তার কাছে একরকম। যেমন ধরেন ব্লগারদের নিয়ে কথা হচ্ছে, একসময় আমরা দেখেছি ব্লগার নিয়ে সবাই কথা বলতো, এখন তো স্বয়ং প্রধানমন্ত্রী বলছেন ধর্ম নিয়ে কথা বললে আমার সেন্টিমেন্ট আমারও লাগে। এই যে প্রধানমন্ত্রী বলছেন, এটা একটা মতবাদ। আবার যারা মুক্ত চিন্তার কথা বলছেন, আমি জানি না মুক্ত চিন্তার সংজ্ঞাটা কী হবে, আমি কনফিউজড ব্যাপারে। অনেকে জিজ্ঞেস করেছি মুক্ত চিন্তা কাহাকে বলে। যেমন আপনি ব্যক্তিগত আলোচনা বলেছিলেন আমাকে ফ্রি থিঙ্কিং, আচ্ছা এটা কি? আমি যখন জন্ম হলো একটা পরিবারে, সেই পরিবার একটা থট আছে, কিন্তু সমাজের থট আছে, রাষ্ট্রের থট আছে, বিশ্বের থট আছে। এই থটের কারণেই কিন্তু আমরা এক একশো বিকাশ। আজকে সোভিয়েত রাশিয়াতে বসে যদি, চীনে বসে যদি বলতেন মুক্ত চিন্তা মানে পুঁজিবাদের পক্ষে কথা বলা, আমেরিকা বলবেন মুক্ত চিন্তা মানে কমিউনিজম বিরুদ্ধে কথা বলা, হতে পারে এটা। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে প্রধানমন্ত্রী নিজে বলেছেন অর্থনৈতিক উন্নয়ন দিয়েছি, এবার মনের খোরাক, সাংস্কৃতিক চিন্তাভাবনার সুযোগ দেব। আমি তাকে ধন্যবাদ জানাই। অনেক চ্যালেঞ্জের পরও তিনি কিন্তু অনেকগুলি চ্যালেঞ্জ গ্রহণ করে তিনি এগিয়ে গিয়েছেন। এটা তার একটা দৃঢ়তা বলতে পারেন, তার একটা সৎ সাহসের ব্যাপার বলতে পারেন। তারপরও কথা থেকে যায়। নিরাপত্তা প্রসঙ্গ যখন এসেছেন, যে কোনো ঘটনা ঘটুক না কেন, যখন সর্বোচ্চ মহল থেকে যদি বলা হয় ইনি ঘটনাটা করেছেন, রাষ্ট্রের সমস্ত গোয়েন্দা তদন্ত সংস্থা কিন্তু স্থবির হয়ে যাবে, কোনো কাজ করবে না কেউ। দেখেন, এটা আমাদের ক্ষেত্রে না, আমেরিকা বলেন, ব্রিটেন বলেন, এমনকি কমিউনিস্ট কান্ট্রিও বলেন। জিনিসটা হচ্ছে যা কিছু ঘটেছে তদন্ত হোক, সুষ্ঠু সুরা হোক, এবং এই ক্ষেত্রে প্রয়োজনে যেটুকু করা সেটি করুক। প্রকৃত আসামিকে, দোষী ব্যক্তি যদি ধরা না পড়ে, তাহলে সংকটের কথা বলছেন, সংকট তো বাড়তেই থাকবে। আমরা যদি সংকটটা কমে আনতে চাই, আমাদের প্রথমে সিদ্ধান্ত নিতে হবে কেন সংকট সৃষ্টি হচ্ছে চিহ্নিত করে সেগুলি সমাধানের জন্য আমাদের আগাতে হবে। এর বিকল্প কোনো পথ আমার জানা মতে আছে বলে আমি জানি না। যখনই দেখা যায় সরকারের তরফ থেকে বলা হয় আসেন আলাপ আলোচনা করি, দেশটা কীভাবে গড়া যায়, যখন অপোজিশন আগে আসেন তখন আবার বলা হয় না এখন হবে না, ওই কারণ হবে না, এই কারণ হবে না। এই যে দোষারোপের রাজনীতি, এই দোষার রাজনীতি বেরিয়ে আসতে হবে। আপনি যতভাবে ব্যাখ্যা দেন না কেন, বাংলাদেশের বর্তমান বিদ্যমান কাঠামোতে নিরাপত্তা ব্যাপারটা এখন একটা দৈনন্দিন চিন্তার কারণ হয়ে গেছে। কেউ জানে না বাসাতে বেরোলে কী হবে। এই যে শরীফ এখানে আসছেন, বিশিষ্ট ব্যবসায়ী লোক, তিনি চিন্তা করছেন আমার ইন্ডাস্ট্রি চলছে তো, আমার নিরাপত্তা আছে তো, সন্তান স্কুল যেতে পারবে তো, আমারও চিন্তা, আপনারও চিন্তা। এই চিন্তাগুলো কিন্তু আমাদের 10 বছর আগে ছিল না, সাম্প্রতিককালে এগুলি বেড়ে যাচ্ছে। কিন্তু এগুলো নিয়ে আমাদের সঠিকভাবে চিন্তা ভাবনা করতে হবে এবং স্বীকার করতে হবে। ঢালাওভাবে বললে চলবে না দেশ সুষ্ঠু আছে, ঠিক আছে, ন। কারণ যিনি বলছেন তিনি নিজেও কিন্তু নিরাপত্তা ভুগছেন। এই কাজটা বেরিয়ে আসতে, অর্থাৎ সত্যকে সত্য বলতে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে, এবং মাঝামাঝি কিভাবে দেশটাকে আগায় নেওয়া যায়। আবারও বলছি, জাতীয় ঐক্যমত্য ছাড়া নিরাপত্তাজনিত সমস্যা কোনো দেশের সমাধান হয়নি, বাংলাদেশে হবে না। তবে ঐক্যমত্য কিভাবে আসবে সেটা নিয়ে আলোচনা হতে পারে, সেটা ভিন্ন একটা ডাইমেনশনে যেতে পারে। এটি হচ্ছে আমার মূল বক্তব্য। সিনহা সাহেব অত্যন্ত সুন্দরভাবে ব্যাখ্যা দিয়েছেন, কিন্তু আমি ওনার সঙ্গে একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে আমরা সবাই বলি যে গণতন্ত্র, তাই তো? আমাদের 70 সালের নির্বাচনের পর 71 সালে আমাদের দেশ স্বাধীনতা অর্জনের এই 45 বছর ধরে যদি আমরা বলি যে আমাদের সব টাইমটুকু কি গণতন্ত্র ছিল? ছিল না। আবার যদি বলি যে না, কিছু সময় গণতন্ত্র ছিল, ঠিক আছে, সেটাও যদি আমরা ধরি, আমাদেরকে এখানে বলা হয় কি যে বঙ্গবন্ধুর অ্যাসাসিনেশনের পরে জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতায় আসলেন,
উনি ডেমোক্রেসি দিয়েছিলেন, নির্বাচন দিয়েছে। ডেমোক্রেসি মানে নির্বাচন। জিয়াউর রহমান সাহেব অ্যাসাসিনেশনের পরে এরশাদ সাহেব আসলেন, উনিও কিন্তু নির্বাচন দিয়েছেন। সবাই বলে গণতন্ত্রের কথা, যদি নির্বাচনে যদি গণতন্ত্র হয় তাহলে উনিও কিন্তু নির্বাচন দিয়েছেন। শুধু নির্বাচন গণতন্ত্র নয় তো, না, নির্বাচন exactly গণতন্ত্রের একটি অন্যতম প্রধান রাইট। এখানে আসেন, মাধ্যম। আপনি এখানে আসেন, প্রাথমিক শর্ত বলা হ্যাঁ, যেতে পারে। আমরা বলি নিরেট নির্বাচনে 91 সালে আমাদের আওয়ামী লীগ এবং বিএনপি সহ অন্য সমসাময়িক দলগুলো 91 সালের নির্বাচনটাকে আমরা বলি ভালো নির্বাচন। 96-এর নির্বাচনটাকে আমরা বলি ভালো নির্বাচন। 2001-এর নির্বাচনটাকে বলে আমরা ভালো নির্বাচন। এগুলো যদি মনে করি যে আমরা গণতন্ত্রের সংজ্ঞার মধ্যে এগুলো পড়ে, তাহলে আজকে আমরা যে প্রশ্নটা এই সামনে আলোচনা করতেছি সেটা হচ্ছে যে আমাদের কি খুন খারাপি, অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে সমস্ত বাধা বন্ধকতা সব কিছু কি তখন উবে চলে গিয়েছিল? তখন কি এই জিনিসগুলো ছিল না? অবশ্যই ছিল। সুতরাং এককভাবে যদি এখন যেভাবে হচ্ছে সেভাবে না এখন আমরা যদি বলি যে খালি শুধু গণভোটের মাধ্যমে সঠিক গণভোট যদি আমরা বলে থাকি, অনেক বিতর্ক আছে বিভিন্ন সময় নিয়ে, আমি সে বিতর্কে যাচ্ছি না। আমি শুধু এইটুকু বলতে চাচ্ছি যে সঠিক ভোটাভুটি হলেই যে গণতন্ত্র হয়ে যায়, নট নেসেসারিলি। এইটা হচ্ছে আমাদের একটা জাতীয় আন্ডারস্ট্যান্ডিং। আমি আগেই বলেছি যে আমাদের শ্রদ্ধেয় রাজনীতিবিদরা, আমাদের তাদেরকে এই জিনিসটা উপলব্ধি করতে হবে যে এই রাজনৈতিক পরিবেশটা কিভাবে তারা সুন্দরভাবে গড়ে তুলবেন, এটা ওনাদের উপরে নির্ভর করবে। অ্যাবসোলিউটলি ভোট দিয়েছিলেন 91-এ, অ্যাবসোলিউটলি ভোট দিয়েছিলেন 96-এ, অ্যাবসোলিউটলি ভোট দিয়েছিলেন 2001-এ, অ্যাবসোলিউটলি ভোট দিয়েছিলেন 2008-এ। এটা তো 2/3 মেজরিটি জনগণ করে দিয়েছেন। তারপরও আমরা কি দেখি 91-96 এ ছিল, 2001 এবং রাইট বাট 91-96-ও তারা মার্জিনালি রাইট। কিন্তু জনগণের সমর্থন আছে, কিন্তু জনগণের আমি আপনাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়ে দিলাম, ক্ষমতা দিয়ে দিলাম, সেই ক্ষমতাটা আপনি কিভাবে প্রয়োগ করবেন সেটা কিন্তু আপনার ব্যাপার, এটা কিন্তু আমার ব্যাপার না। আমি দেখব যে আমি সুখে শান্তিতে আছি কিনা, এবং আমি আপনাকে যে ভার্সানটা দিয়ে ক্ষমতা দিলাম সেই ভার্সানে আপনি ওয়ার্ক করছেন কিনা। আপনি সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হচ্ছে আমাদের দেশে আমি মনে করি আইনের শাসন না থাকাটা। এই যে আইনের শাসন, কোনো সময় আমরা আইনের শাসন আমরা দেখি নাই। আমরা যখনই কি হয়েছে, যখনই যারা ক্ষমতায় থাকিছে তাদের আইনটা তারাও দেখেছেন সেইভাবে। আবার অপোজিশন যখন ক্ষমতায় আসছে তখন তারা তাদের আইনটা দেখেছে। অ্যাবসোলিউট আইনের শাসন প্রতিষ্ঠিত না থাকার কারণে দীর্ঘদিন ধরে এই আইনের শাসন অবক্ষয়ের কারণে আমাদের এই সমস্ত ছোটোখাটো জিনিসগুলো আমাদের মাথাছাড়া দিয়ে উঠছে। আজকে যদি এদেশের জনগণ যদি জানে যে একটা পুলিশ মারলে তার বিচার হবে, একটা রাস্তার লোককে মারলেও তার বিচার হবে, আমি তো মনে করি যে এদেশের এই বিশেষ করে সাংবাদিকরা, হ্যাঁ, আমি তাদের কাছে শ্রদ্ধা অবনত চিত্তে তাদেরকে স্মরণ করি যে অত্যন্ত তারা ফ্যান্টাস্টিক দায়িত্ব পালন করতেছে। আজকে ল এনফোর্সিং অথরিটি যেটা পারছেন না, যেটা বিচার ব্যবস্থা যেটা হচ্ছে না, অন্তত সাংবাদিকরা সেটা জনগণের সম্মুখে তুলে ধরতেছেন এবং সেটা বিচার হচ্ছে। কি হচ্ছে, একটা এমপি নির্বাচিত সংসদ সদস্য তাকেও জেলে কারাগারে যেতে হয়েছে। এই যে একটা প্রেশার, এই জনগণের এই প্রেশারটা যদি থাকে, আর আইনের শাসন যদি থাকে, আর গণতন্ত্রের যদি মানুষের মানে সুনির্দিষ্ট গণতন্ত্র চর্চা যদি থাকে, তাহলে আমার মনে হয় আমরা একটা জাতীয় ঐক্যমত্য গড়ে তুলতে পারি এই দেশে উন্নয়নের জন্যে। সবাই ক্ষমতায় আসবেন এবং সবাই কিন্তু দেশের উন্নয়ন চান। সেটাই যদি চান তাহলে আমি বিরোধী দলে যখন থাকব তখন এটা চাবো না কেন, খালি সরকারি গেলেই চাবো, এটা তো বড় কথা না। আমার এদেশের সরকার বিরোধী দল বলতে আমি সংসদীয় বিরোধী দলই না, সকল বিরোধী দল, সমস্ত রাজনৈতিক দল, তাদেরকে জনগণের কাছে অ্যাকাউন্টেবিলিটিটা নিয়ে আসতে হবে। এই জনগণের কাছে কিন্তু আমরা অ্যাকাউন্টেবিলিটিটা নিয়ে আসতে পারিনি। আমরা কিন্তু সবসময় আমরা যেটা বলেছি সেটা হচ্ছে আমি চাই। আজকে আপনি ক্ষমতায় আছেন, আমি বলতেছি আমি ক্ষমতায় যাব, আমাকে ভোট দেন, ক্ষমতায় যাব। কিন্তু আমাকে যে ভোট দেওয়ার আগে আমার কৃতকর্ম কী ছিল,
এখন আমি কি কমিটমেন্ট করে আমি জনগণের কাছে দাঁড়াচ্ছি, ভোট চাই? আবার যারা আছেন তাদের আগে আগে কি সাফল্য ছিল, এখন তারা কতটুকু দেখাতে পারছেন, এই সমস্ত বিষয়। আমার কথা হচ্ছে যে গণতন্ত্র যখন থাকবে, জিল্লুর রহমান সাহেব, সেখানে মতামত থাকবে, ওপিনিয়ন থাকবে, কিন্তু এই ওপিনিয়নটা আমাদের দেশের সার্বিক অর্থনীতি এবং সার্বিক উন্নয়ন এবং সার্বিক জনগোষ্ঠীর স্বার্থকে জিম্মি করে নয়। এটা এটা আপনার মুক্ত স্বাধীনতা থাকবে। মুক্ত স্বাধীনতা অর্থ এই না যে আপনি রাস্তায় দাঁড়িয়ে বকাবাজি করবেন। মুক্ত স্বাধীনতা অর্থ এই না যে আপনি আমার গাড়িটাকে হেল্ড আপ করে দেবেন, আমার ওয়ার্কার্সদের আপনি ফ্যাক্টরি থেকে বের করে নিয়ে আসবেন। ইটস নট দ্যাট। আমাদের কনস্ট্রাকটিভ থিঙ্কিং, আমাদের দেশ উন্নয়নের জন্য, জাতি উন্নয়নের জন্য আমাদেরকে যে সমঝোতা, সেই সমঝোতা কিন্তু আমরা এখন পর্যন্ত তার কিন্তু আমরা দেখতে পাই না। শরীফ ভাই যে কথাগুলি বলছেন, আমি তার রেশদারি কথাটা বলি। বলা হচ্ছে, দেখেন, লিগ্যাল সভরেন্টি অ্যান্ড পপুলার সুবিধার কথা আছে রাষ্ট্রবিজ্ঞান ও লতে। নির্বাচিত হয়ে যাওয়ার পরে সভরেন্টি ইটসেলফ ট্রান্সফার টু দ্য পার্লামেন্ট অন বিহাফ অফ দ্য পপুলার সভরেন্টি, এটা তারা পালন করতেছে। কিন্তু লিগ্যাল সভরেন্টি যে বড় সভরেন্টি, পপুলার সভরেন্টি, কারণ এই লিগ্যাল সভরেন্টিকে একটা সময়ের পরে জনগণের মুখোমুখি হতে হয়। আমাদের দেশে ধারাবাহিকতায় 1947 সালে পরে থেকে ধরেন সাবকন্টিনেন্টের ধারাটা হচ্ছে এরকম, বিশেষ করে এই অঞ্চলের পাকিস্তান, বাংলাদেশ, এখানে লিগ্যাল সভরেন্টি একবার পেয়ে গেলে পপুলার সভরেন্টি কথা ভুলে যাই আমরা মনে করি পার্লামেন্টে আসছে, পার্লামেন্টই সব কিছুর মালিক, সব সার্বভৌমত্ব। পার্লামেন্ট কিন্তু কখনোই সার্বভৌমত্ব নয়। সার্বভৌমত্ব লাইজ ইন দ্য পপুলার সভরেন্টি। এই কনসেপ্টে আমাদের কিন্তু গণ্ডগোল করে ফেলে। আমরা কথা বলি সার্বভৌম সংসদ কখনো সার্বভৌম নয়, সার্বভৌম হচ্ছে জনগণ। আর্টিকেল 7 বলে দিয়েছে পপুলার সভরেন্টি লাইজ ইন দ্য পিপুল। যদি সেটাই হয়ে থাকে, তাহলে লিগ্যাল সভরেন্টি যারা ভোগ করতেছেন তারা দায়িত্ব পালন না করে জনগণের সেই সময় করার কিছু নাই। আর জনগণ কথায় কথায় কিন্তু বিপ্লব করে সরকার পতন করতে পারে না। দায়িত্বশীলের প্রয়োজন আছে। দায়িত্বশীলের কথা যখন বলছেন, ঘুরে ফিরে কিন্তু রাজনীতি ব্যবস্থা কিন্তু চলে আসতেছে। আপনি যাদেরকে নমিনেশন দিচ্ছেন, যারা পাশ করতেছে, টাকার জন্য নমিনেশন দিচ্ছে, টাকা বিজনেস করতেছে, স্ট্যান্ডিং কমিটি করেছেন, সো কল্ড। এখন তো মন্ত্রীরা প্রেসিডেন্ট, সভাপতি না, আদার দেন মিনিস্টার্স। লাভ হয়েছে কিন্তু ঘুরে ফিরে কিন্তু যে লাউ সেই কদু। সমস্যাটা হচ্ছে কাগজে কলমে কিন্তু বাংলাদেশের সংবিধানটা অত্যন্ত মধুর। এটা দেখলে মনে হবে আজ থেকে 50 বছর রিসার্চ যদি কেউ করে বলবে এত সুন্দর একটা সংবিধান ছিল এই দেশে। কিন্তু এই সংবিধান প্রয়োগের ক্ষেত্রে যে ব্যর্থতা ছিল, এই সংবিধান প্রয়োগ করে জনগণের যে দুঃখ দুর্দশা লাগাবার প্রচেষ্টা ছিল, সেটা কতটুকু ছিল? বলা হচ্ছে বাংলাদেশ আগায় যাচ্ছে। আর বাংলাদেশ আগাচ্ছে তার মূল কারণ হচ্ছে মানুষের ব্যক্তিগত উদ্যোগ স্পৃহা, বড় হওয়ার স্পৃহা। মধ্যবিত্ত বেড়ে গেছে, চিন্তা বেড়ে গেছে, লেখাপড়া মানুষ বেড়ে যাচ্ছে। সারা পৃথিবীতে আজকে বাঙালি ছেলেমেয়েরা মেধাতে আগে গেছে। এই জন্য সরকারের কিন্তু বিশেষ করণীয় কিছু নেই। এখন নতুন একটা কনসেপ্ট আসছে, রাষ্ট্রের কাজটা কি? লেস ইন্টারফারেন্স। এই যে লেস ইন্টারফারেন্স কনসেপ্ট রাষ্ট্রবিজ্ঞানে চলে আসছে, এটা আমাদেরকে বুঝতে হবে। এখন মনে করেন আপনি আর আমি যে কথাগুলি বলতেছি, জিল্লুর ভাই এখানে আসেন, আমাদের মধ্যে খুব একটা বিতর্ক হচ্ছে না। কারণ কি? কারণ আমরা একটা মৌলিক পয়েন্টে কিন্তু আমরা এক আছি। আজকে যদি এখানে ভিন্নতরের মতো দুজন বসতেন, এতক্ষণে বোধহয় কুরুক্ষেত্র তৈরি হয়ে যেত। তার মানে সলিউশন নেই তো। ভালো কথা কে শুনতে চায়? যে ভালো কাজ করবে, যে ভালো কথা শুনবে, তাকে তো মানুষ ভোট দিবে। আপনার অপশন কোথায়? যদি কালকে নির্বাচন ফ্রি ফেয়ারও হয়, অপশন কোথায়? দুটি মেজর দল জোট করবে, এক দল যাবে, এক দল পাওয়া যাবে, উপায় নেই। একই অবস্থা দেখেন, অনেক বড় বড় কথা শুনতে হয়। আমেরিকান নির্বাচন তাকান, আজকে আমেরিকা রিপাবলিকান পার্টি আর ডেমোক্রেটিক পার্টি যে দুজন ক্যান্ডিডেট, এর বাইরে কেউ আসতে পারবে? এত টাকা কারো আছে? শোনা যাচ্ছে $1 বিলিয়ন ক্রস করবে এবার। হ্যাঁ, ফান্ড রেজ করতে চেয়ে, এবং তাদের সঙ্গে লাস্ট ডিবেটটা হবে তাদের মধ্যেই, কারণ অত টাকা কেউ নেই। তো অর্থ যে একটা ব্যাপার সেবার দাঁড়াই গেছে। যারা আজকে গণতন্ত্রের তকমা দিচ্ছে, আমাদেরকে শিক্ষা দিচ্ছে, বোঝা দিচ্ছে, ওদের গণতন্ত্রের অবস্থা কি? ওরা নষ্ট হয়ে গেছে, ওদের গণতন্ত্র নেই। পুঁজিবাদে ধস নামতে নেমে অবস্থা হয়েছে যে পুঁজিবাদ আসছে মনোপলিস্টিক ক্যাপিটালিজমে চলে গেছে। সেখান থেকে আসছে হায় হাকার। তারা খুঁজছে পৃথিবীতে নতুন কি দিতে পারি আমরা। এই নতুন করতে 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 তারা ধ্বংসের দিকে চলে গেছে। আবার তারাই যখন আমাদের এসে বলতেছে নিরাপত্তার প্রশ্ন নাই, এটা নাই, সেটা নাই, সেটা নাই। নাই, ইংল্যান্ডে একটা যা ভিজিট করেন আপনি দেখবেন কত আইন, নামার সাথে সাথে দেখবেন এতগুলো আইন তৈরি হয়ে গেছে সেখানে। আপনি কোন আইনে পড়ে আপনি জানেন না তো। একটা মানুষ নিরাপত্তার কথা বলতেছেন, এত আইন সেখানে আছে ইউরোপ আমেরিকাতে, আমাদের দেশে এত আইন নেই। কিন্তু বলতে পারেন আমাদের দেশের লোকেরা স্বভাব সুলভ, ঐতিহাসিক কারণে, ধর্মীয় কারণে, বায়ুমণ্ডলের কারণে অনেকটা সহনশীল, অতটা সন্ত্রাসী মানুষ নয় যেটা তারা হয়। কিন্তু তারপরও আমাদের এখানে সমস্যা আছে, কারণ মূল জায়গা কিন্তু একটাই,
রাজনীতিটা এখনো আপনি আপনি একটু মিস্টার সিনহা একটু বলবেন যে এই যে এখন বিশেষ করে গত ঈদুল আজহার পর থেকে যে ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কেন ঘটছে বা কারা ঘটাচ্ছে, কি মনে হচ্ছে? নানা রকমের কথাবার্তা আমরা শুনতে পাই। দেখেন, এখানে তিনটা মতবাদ বা তিনটা মত দেখা যাচ্ছে। কেউ বলতেছে এটার পিছনে আন্তর্জাতিক চক্র কাজ করতেছে, যারা বাংলাদেশকে দুর্বল করতে চায়, ব্যবসাকে দুর্বল করতে চায়। আরেকটা চক্র বলতে সরাসরি অপোজিশন করতেছে। আবার অপোজিশন বলতেছে এটা সরকারের একটা খেলা মাত্র। তিনটার যে কোনো একটাতে আমরা যাব না। আমাদের কাছে একটা কথা ঠিক, একটা ঘটনা তো ঘটছে, সংকট হচ্ছে, মানুষ মারা যাচ্ছে, নিরাপত্তাহীনতা ভুগতেছি। কেন ভুগতেছি? কারণ তো আছে। কারণ দুই রকম হতে পারে। ইন্ডাকটিভ লজিকের সঙ্গে দেখেন যে ল অফ কজেশন অ্যান্ড ল অফ ইনফরমেটিভ নেচার, প্রকৃতি একই সময় বৃষ্টি হলে যদি আবার এই পরিস্থিতি আবারও বৃষ্টি হবে, কোনো একটা ঘটনা ঘটলে তার তাৎক্ষণিক কিছু কারণ থাকবে, দূরবর্তী কিছু কারণ থাকবে। এখন এখানে ধরেন একটা ঘটনা ঘটলো, ঘটনাটা ঘটার সাথে সাথে যে বলে দিই ঘটনাটা উনি ঘটিয়েছেন, নট দ্যাট। আপনাকে দেখতে হবে ঘটনার পিছনে উৎস ছিল কিনা। ওই যে বললাম ক্ষোভ, অনেক সময় জানেন মানুষ কিন্তু মানুষ খুন করে, অনেক সময় প্রেমে ব্যর্থ হয়ে খুন করে, অর্থনৈতিক কারণে খুন করে, রাজনৈতিক কারণে খুন করতে পারে, ক্ষমতার কারণে খুন করতে পারে, খুনের বহুবিধ কারণ থাকতে পারে। আজকে বাংলাদেশে যে ঘটনাগুলি ঘটতেছে, দৃশ্যত দেখা যাচ্ছে একটা রাজনৈতিক শূন্যতা তো আছে এখানে। আমি মানি বা না মানি, একটা শূন্যতা দেখা দিচ্ছে এখানে। শরীফ ভাই একটা ভালো কথা বলেছেন, নির্বাচন দিলে কি সব হবে? না। তবে নির্বাচন তো প্রাথমিক শর্ত দিতে হবে। ঘরে ঢুকতে হলে দরজা দরকার। এখন যদি বলা হয় দরজা থাকলে ঢুকা যাবে না, আপনি দরজা দিতে খুলতে হবে, মানুষ ঢুকবে, তারপর দেখা যাবে। দরজা নিয়ে এখন বিতর্ক নেই। কিন্তু তা আমাদের এখানে প্রধান সমস্যা, যত নিরাপত্তা কথাই বলেন না কেন, প্রথম দায়িত্ব নিত সরকার। না সেটা আমি একটু ইন্টারপ্রিটেশন, আমি কিন্তু এটা বলি নাই যে নির্বাচন না না দেওয়া যাবে না, তা কিন্তু আমি ওই লাইনে যাইনি। আমি কিন্তু বলেছি যে নির্বাচন হলেই যে গণতন্ত্র আসে না। না, রাইট, আপনি এটা বলেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে নির্বাচন দিতেই হবে, এটার কোনো বিতর্কের অবকাশই নেই। হ্যাঁ, এরপরে নির্বাচন দেওয়ার পরে সরকার কীভাবে চলতেছে, কীভাবে আসতেছে, আমরা আগাচ্ছি কিছু না আগাচ্ছি, বাংলাদেশটা আগায় যাচ্ছে, তার অন্যতম কারণ হচ্ছে মহান রাব্বুল আলামিন এই দেশটাকে বোধহয় তাই স্পেশাল কেয়ারে রাখছেন এখানে। যে এত কিছুর পরও 16 কোটি লোক, এই 16 কোটি লোক যদি আজকে ওবামাকে নিয়ে আসেন বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী বানিয়ে দেন, তোবা কেড়ে বেরিয়ে যাবে। তবে নির্বাচনের বিষয়ে আমি একটা ইনফরমেশন আমি একটু ওনাকে দিতে চাইছি না সাহেব। আপনি দেখেন আমরা কিন্তু আননেসেসারি কতগুলো ইস্যু তৈরি করি। এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল সুযোগ নেওয়ার জন্য হতে পারে, আমাদের নেতৃত্বের সুযোগ নেওয়ার জন্য হতে পারে, কান্ট্রিতে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য হতে পারে। আমি ব্যক্তিগতভাবে কোনো দলের পক্ষে বিপক্ষে কোনো কথা বলছি না। আমরা এখন কিন্তু বলে থাকি যে জানুয়ারি 5-এর যে নির্বাচন, এইটা 151 জন না 50 জন বোধহয়, 153 জন বোধহয় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এটা কিন্তু আমরা একটা ইস্যু, বিরাট ইস্যু। আমাদের দেখবেন এই বুদ্ধিজীবীরাও এটা ইস্যু, টকশোতে এটা ইস্যু, আমাদের রাজনীতিতে এটা ইস্যু, সব জায়গায় কিন্তু এইটা একটা ইস্যু। কিন্তু আপনারা ভুলে যাবেন না, এই 1 বছর আগেই যখন আমেরিকায় যখন সিনেট নির্বাচন হয়েছে, 123 জন কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, 123 জন। কিন্তু তখন কিন্তু আমেরিকানরা কেউ কিন্তু বলে নাই যে এটা তো ডেমোক্রেসি হলো না, 123 জন নির্বাচিত হয়ে গেল কি করে? কিন্তু শরীফ ভাই ব্যাপারে না না না, আমি একটু ক্রসিং করি আপনাকে, যদি আমেরিকার সাথে তুলনা করছেন তো না না, আমি ওই প্রশ্নটা আমি শেষ করি, আর তারপর আপনি বলেন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে এটা জাস্ট শুধু আমরা কিছু সেন্টিমেন্ট ক্রিয়েট করার জন্যে, আমি পক্ষে বিপক্ষে আমি বলছি না, আমি শুধু প্র্যাকটিক্যাল জিনিসটা এক্সপ্লেনেশন দিছি। আমরা খালি শুধু পক্ষে বিপক্ষে একটা কিছু তৈরি করার জন্যে আমরা কিছু জিনিসটাকে একটা ন্যাশনাল ইস্যুতে তৈরি করি, সামাজিক ইস্যুতে তৈরি করি। আমরা কিন্তু পজিটিভ ওয়েতে যদি এই বাংলাদেশের উন্নয়নের কথা চিন্তা করতাম এবং রাজনীতির কথাও চিন্তা করতাম, আজকে আপনি দেখেন একটা কথা আমি বলি, এই কথাটা সত্য কিনা আপনারা সবাই জানেন। 2007 সালে যখন আমাদের দেশে কেয়ারটেকার, যেটা আর্মি বেসড কেয়ারটেকার যেটা আসলো, এই যে ফখরুদ্দিন মঈনুদ্দিনের, তখন কিন্তু রাস্তায় রাস্তায় জনগণ সবাই কিন্তু বলছে যে 10 বছরের মধ্যে আমরা কোনো নির্বাচন চাই না, আপনারা ক্ষমতায় থাকেন। এই কথা বলছে কিনা বলেন? এভরিবডি নোজ ইট, যে 10 বছরের ভিতরে আমরা নির্বাচন চাই না। কারণ এই যে বিভিন্ন দল যে সমস্ত হাঙ্গামা তৈরি করছে, এটা আমরা টায়ার্ড, হ্যাঁ, আমরা অস্থির, আমরা দেখছি কেউ আমাদের জন্য সুইটেবল না। সুতরাং আপনারা থাকেন, 10 বছর আমরা কোনো নির্বাচনই চাই না। পত্র পত্রিকা, মিডিয়াতে, টক শোতে সবসময় কিন্তু এই কথাটাগুলো তখন ছিল।
কিন্তু কি হলো, আপনার 6 মাস 7 মাস 8 মাসের পরেই কিন্তু আমরা চেহারা দেখতে পেলাম, কি চেহারা দেখতে পেলাম, তখন জনগণ অতিষ্ঠ হয়ে গেছে। দে ওয়ান্ট টু রিলিজ ফ্রম দিস সিচুয়েশন। অ্যান্ড হোয়াই দ্যাট? কারণ আমি যখন আপনাকে আস্থায় নিয়ে আপনাকে একটা দায়িত্ব দিলাম, আপনাকে আমি আস্থায় নিয়ে গেলাম, তখন আমার এই আস্থাটাকে আপনি ক্যাপিটালাইজেশন করে আপনার নিজস্ব স্বার্থের দিকে এটা আপনি নিয়ে যাচ্ছেন। সুতরাং এদেশের জনগণ কিন্তু বঞ্চিত হচ্ছে, ভোট দিয়েও বঞ্চিত হচ্ছে, ভোট না দিয়েও বঞ্চিত হচ্ছে। খালি শুধু এরা আইনের মাধ্যমে, অনেকে কিন্তু আইনের মাধ্যমে এটাকে হালাল করে নিচ্ছে, আইন দেখায়। আপনি দেখেন, এই যে কিছুদিন আগে পত্রপত্রিকায় দেখলাম যে সব উল্টা দিক দিয়ে গাড়ি যায়। তো উল্টা দিক দিয়ে কাদের গাড়ি যায়? আপনাকে আইনটা করতে পারলেন না, কথার কথা, জাস্ট সিম্পল। আপনার কি এমন একটা, এটা কি আমাদেরকে লজ্জা লাগে না? আমি উল্টা দিক দিয়ে গাড়ি যাবো, এটা আইনের তো ব্যত্যয় আছে, তারপর আমার নিজস্ব একটা সোশ্যাল রেসপন্সিবিলিটিও আছে। যে এইভাবে আমরা যখন যার যে ক্ষমতায় থাকি, আমরা সেইভাবে আমরা কিন্তু ব্যবহার করি, এটা কিন্তু আমরা ভুলে যাই। সুতরাং আজকে আমাদের একটা জায়গায় আসতে হবে জনগণ। এই যে যেটা বললেন খুন খারাপের কথা, আমি আপনাকে শুধু একটা এক্সাম্পল দিচ্ছি। সেটা হচ্ছে যে উনি কতগুলি ব্যাখ্যা দিয়েছেন আমাদের সিনহা সাহেব, বিভিন্ন কারণে খুন হয়। তারপরেও কিন্তু আরেকটা কারণ থাকে, খুনের ব্যাপার, তারপর নিরাপত্তার ব্যাপার সারা দেশ পৃথিবীব্যাপী কিন্তু এখন বিস্তারিত। পৃথিবীর বিভিন্ন একটা সময় আছে, একটা বিষয় কিন্তু তখন উদ্ভব হলে কিন্তু তখন কিন্তু সেই জিনিসটাই চলতে থাকে কিছুদিন। যেমন এখন আমাদের জঙ্গিবাদ, এই জঙ্গিবাদ কিন্তু আমেরিকা থেকে শুরু করে একেবারে বাংলাদেশ, কেন ওই সমস্ত সারা পৃথিবীব্যাপী কিন্তু এটা একটা মহা সমস্যা। এটা কিন্তু খালি একটা দেশের না। এবং এটা বিস্তার লাভ করতেছে, এবং এটা প্রকাশ্যে স্বীকারোক্তি দিয়ে খুন করাচ্ছে যে আমি অমুক হিসে এটা করেছি। সুতরাং আমাদেরকে একটা জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে যে ধর্ম, এই যে আপনি যেটা বলতেছেন, ধর্ম, আমি মুসলমান, আপনি মুসলমান, উনি খ্রিস্টান, উনি হিন্দু, উনি বিধর্মী, অমুক সমক ইত্যাদি, সেটা কিন্তু কোনো ধর্মই কোনোদিন কিন্তু বলে নাই হিউম্যানিটির বাইরে দিয়ে কাজ করতে যাওয়া, মানবতার বাইরে দিয়ে কাজ করতে যাওয়া। তাহলে কিন্তু ইসলাম, আল্লাহ রসুল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন, তখন কিন্তু সমস্ত বিধর্মীদেরকে উনি বের করে দিতে পারতেন মক্কা থেকে, কিন্তু উনি কিন্তু বের করে দেন নাই। এটা কিন্তু ইতিহাস। তো সেই জন্যে আমরা যেটা মনে করি, খালি শুধু ধর্মীয় অনুভূতি যে এটা আছে তাও না, এটার ভিতরে অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে আইনের শাসন থাকলে পারা এই জিনিসগুলো হতো না। এটা হয়তো আমি একরকম চিন্তা করতে পারি, জিল্লুর রহমান সাহেব একরকম চিন্তা করেন, আপনি একরকম চিন্তা করতে পারেন, খুনের বিশ্লেষণা বিভিন্ন লোক বিভিন্নভাবে দিতে পারে। কিন্তু আমি মনে করি দিস ইজ বিং ডান বিকজ অফ নো পানিশমেন্ট ইজ বিং ডান বাই দি ল। আইন যদি তার নিজস্ব গতিতে যায়, এটা যদি বিচার হতো, আজকে কী হল, এই যে অস্ট্রেলিয়া আমাদের এখানে আসবে না নিরাপত্তার জন্যে খেলতে, তাই না? আমরা দেখলাম তার 10 দিনের মধ্যেই অস্ট্রেলিয়াতে পুলিশের সামনেই কিন্তু এটা ফায়ারিং করে এটা করা হলো, মানুষ মারা হলো। কিন্তু কি হলো, উইদিন 24 আওয়ার্স তারা কিন্তু এটা আইডেন্টিফাই করে তারা অ্যাকশন নিয়েছে, তারা ব্যবস্থা নিয়েছে। তা আমি যদি জানি যে এইখানে এই আগুনের ভিতরে হাত দিলে আমার হাতটা পুড়ে যাবে, আমি কিন্তু আগুনে হাত দিব না। আমাকে কেউ জোর করে ধরে হাত দেওয়ালে সে আমাকে খুন করতে চাবে, আমাকে মেরে ফেলতে চাবে, কিন্তু আমি নিজের থেকে কিন্তু আগুনে হাত দেবো না। কিন্তু আমরা এই জিনিসটা কিন্তু আমরা ভুলে যাচ্ছি। এই কারণেই যে আমাদেরকে ওইখানে নিয়ে যাওয়া হচ্ছে। কারণ আইনের যদি শাসন থাকতো, তাহলে ওই আগুনে হাত দেওয়ার মতো হতো। আমি যদি জানতাম যে কালকে আপনাকে যদি আমি এই অন্যায় করি, তাহলে আমার কিন্তু সাজাপ্রাপ্ত হয়ে যাবে, আমি কিন্তু আইনের বাইরে কিন্তু আমি যেতে পারবো না। এই জিনিসটা কিন্তু আমরা কেউ বলি না। আপনি দেখেন কেউ বলে কিনা। আপনি দেখেন আজকে আমাদের বিরোধী দলের রাজনীতিবিদরা বলতেছে, আমাদের সরকারি দলের রাজনীতিবিদরা বলছেন, আমরা জনগণ বলতেছি, কারণ আমরা ফিল করি যে উই নিড দি রুল অফ ল। এই আইনের শাসন যদি থাকে, তাহলে কিন্তু দেখবেন আমাদের বিচার ব্যবস্থা যদি থাকে, এ দেশের গণতন্ত্রের কিন্তু ব্যাখ্যা অন্যরকম হয়ে যাবে। সিনহা আহমেদ সাঈদ, দেখুন, সন্ত্রাসবাদের কথাটা যখন বলা হয় আমার কাছে খুব লাগে, এই জন্য লাগে
ইরাক যখন আক্রমণ করা হলো, পৃথিবীর বহু দেশ বলেছে নাটক, কেউ বিশ্বাস করেনি, একটা বিশ্বাস। বুশ কি বললেন? টেরোরিজম মানে আমরা যা বলি তা, যে আমাদের পক্ষে যে থাকবা তারা আমাদের সঙ্গে আসো, না হলে তোমরা আমাদের এন্ট্রি। আজকে টনি ব্লেয়ার কেন মাপ চান, ক্ষমা ছিলেন? সন্ত্রাসবাদের হতে হচ্ছে আমেরিকা, সমস্ত সন্ত্রাসকে তারা লালন পালন করতেছে, সৃষ্টি করতেছে, এবং এই যে একটা দেশকে আক্রমণ করা হলো, আজকে বলতেছেন মাপ চাই, ক্ষমা চাই, ঠিক না? এখন বলতেছেন দক্ষিণ এশিয়াতে সন্ত্রাস ব্যাপ্তি ঘটতেছে, আমরা বুঝতে পারতেছি, তার চেয়ে বেশি তো আপনি অপপ্রচার করতেছেন। আপনাকে অস্ত্র বিক্রি করতে হবে, আপনাকে মাফিয়া লালন পালন করতে হবে, আপনার বিজনেসকে বাড়াতে হবে। এই বিজনেস বাড়ানোর এক একটা সময় একটা স্পটকে তারা বেছে নিচ্ছেন। এবং বুশ নিজেই বলেছেন, সেদিন দেখলে ওবামা নিজেও বলেছেন, 21st সেঞ্চুরি বিলং টু এশিয়া। এশিয়া 21st সেঞ্চুরি যদি হয়, তাহলে বুঝতে হবে যে আগামী সমস্ত গণ্ডগোল এদিকে চলে আসতেছে কিন্তু। আর আসতে গেলে নতুন নতুন সংজ্ঞা আসবে, নতুন নতুন ব্যাখ্যা আসবে, আর সেই ব্যাখ্যার বিচারটা কে করবে? আজকে টনি ব্লেয়ারের বিচার হয়েছে? আজকে তো হিউম্যান রাইটস কমিশন উচিত হবে, আন্তর্জাতিক আদালত উচিত হবে টনি ব্লেয়ারের বিচার করা, যে আপনি এখন কেন ক্ষমা ছিলেন, এই যে লোকগুলি মারা গেল, এই জবাবদিহি কে করবে? তো জবাবদিহিতে আন্তর্জাতিক পর্যায়ে নাই। যখন আন্তর্জাতিক জবাবদিহিতে নাই, জাতীয় পর্যায়েও নাই, লোকাল পর্যায়ে তারও নেই। আজকে গ্লোবাল ভিলেজ বলা হচ্ছে, দেখেন এমডিজি হয়ে গেছে এসডিজি আসা অর্থ হলো রাষ্ট্রের দায়িত্ব বেড়ে গেল, কিন্তু সাস্টেনেবল ডেভেলপমেন্ট, এখন কিন্তু কালেক্টিভিটি বেড়ে গেল, কানেক্টিভিটি। একটা সাড়ে একটা দেখতে হবে, আগে ছিল রাষ্ট্র ক্ষমতা ছিল, এখন কিন্তু রাষ্ট্র অধিকত পর্যায়ে রিজনাল হয়ে যাবে, কিন্তু আন্তর্জাতিক হয়ে যাবে। তাহলে আন্তর্জাতিক পর্যায়ে যারা মিথ্যা কথা বলে যারা বিভিন্ন সংকট সৃষ্টি করতেছেন, তাদের তো বিচার হয়নি। টনি ব্লেয়ারকে উচিত হবে সারা পৃথিবী বয়কট করা থাকে। মানে এই লোকটার জন্য কি না হয়েছে, স্বয়ং ব্রিটেনেও সে সোচ্চার হয়েছিল সেখানে, কিন্তু যখন সে মাপ ছিল, আমি দেখলাম না কোনো জায়গায় তাকে নিন্দা জানাইছে। তাহলে এই পর্যায়ে যদি হয়, তো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বলতে লাভটা কি বলা? আপনি বলেছেন স্বীকার করতেছে, আসলে কি স্বীকার করতেছে, না বিভিন্ন ওয়েবসাইট দিয়া কথা বলা হচ্ছে? কথা তো বিকল্প আসতেছে, স্বীকার করছে না বলে দিলেন আমি মেরেছি, আসলে কি সে বলেছে এই কথা, না কোনো একটা ওয়েবসাইট তৈরি করা হয়েছে? আজকে যখন উইকিলিক্স আমরা দেখতেছি, বিভিন্ন ফাঁস করতেছে, অনেক তথ্য বেরিয়ে আসতেছে, আজকে তো ভদ্রলোকের জীবন বিপন্ন। কে তার পাশে দাঁড়াইছে? তাকে অ্যাজেলেন দেওয়া হচ্ছে নামমাত্র, পাশে দাঁড়াইছে কেটে। তো এই যে কথা বলতে গেলে, আন্তর্জাতিক পর্যায়ে কথা বলতে গেলে মুরব্বীদের লক্ষ্য রাখতে হবে। আমেরিকার কথা আপনি বলেছেন, নির্বাচনের কথা ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন আপনি, আপনার ব্যাখ্যা সঠিক। প্রশ্নটা হলো, ওই যতজন পাশ করেছে তারা কিন্তু কম্পিটিটিভ সিচুয়েশনে ছিলেন, ওখানে কিন্তু ইলেকশনটা ফ্রি ফেয়ার ছিল। ফ্রি ফেয়ার ইলেকশনে যদি 300 সিটে পাশ হতে, আপনার কি আসা যায়? নির্বাচন যদি ফ্রি ফেয়ার পরিবেশে হয়, না, ওটা বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমি কিন্তু বিনা প্রতিদ্বন্দ্বিতা কিছু আসে যায় না তো, নির্বাচনের পরিবেশ সুষ্ঠু। উনি ডিফারেন্স হচ্ছে যে এখানে বিনা প্রতিদ্বন্দ্বিতা হয়েছে, কিন্তু এই বিনা প্রতিদ্বন্দ্বিতা নিয়ে একটা বড় জনগোষ্ঠীর আপত্তি আছে। ওখানে ওই 123 জনের ব্যাপারে বিরোধী দলের পক্ষ থেকে কোনো বক্তব্য নাই। সেখানে দেখেন, আমরা অতীতে দেখেছি বিভিন্ন নির্বাচনে, স্বাধীনতার পরে আমার এখনো মনে আছে, বোধহয় খানাউতুর রহমান পাশ করেছিলেন, 3টা সিটে 3 জন পাশ করেছিলেন, বিতর্ক হয়নি। কিন্তু সবুর খান পাশ করেছিলেন, 7 জন পাশ করেছিলেন 73 সালে। প্রশ্ন হচ্ছে, যখন নির্বাচন কম্পিটিটিভ হবে, তখন যদি সব সিটে যদি কেউ জিতে যায়, কেউ দাঁড়ায়নি, তো অসুবিধা কি? ওই নির্বাচন বিরোধিতা করতেছেন। প্রশ্ন দাঁড়াইছে, আপনি যে কোনো দেশ হোক না, আমার দেশ বলে কথা না, আপনি নির্বাচন দিবেন আপনার ইচ্ছা মতন, আমাকে দাঁড়াতে দিবেন না, তাকে দাঁড়াতে দিবেন না, এবং আপনি বলবেন আমি সিট পেয়ে গেছি। প্রসঙ্গ কিন্তু ওইখানে আসছে, কিন্তু 5,000 নির্বাচনের প্রশ্নটা কিন্তু ওইখানে আসছে, কিন্তু ওই নির্বাচন কিন্তু 153 জন পাশ করলো কেন? আজকে যদি আপনি সুপ্রিম কোর্টে যান, রিড করেন, পথে এখানে দাঁড়ায় যাবে যে নির্বাচন কিন্তু প্রসঙ্গ হলো কম্পিটিটিভ হয়নি। ইট ইজ অ্যানাদার কাইন্ড অফ ডাইমেনশনাল এলিমেন্ট অফ ইলেকশন, সেটা অন্য জিনিস। কিন্তু সন্ত্রাসী দমন করতে হয়। আমি ক্যাটাগরিক্যালি বলি, দেখেন রিজনাল, আমাদের দেশে তো কথা কি সন্ত্রাসবাদ, রিজনাল সন্ত্রাসবাদ, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, জাতীয় সন্ত্রাসবাদ, লোকাল সন্ত্রাসবাদ, এখন খাপে খাপে বাজেট আসতেছে। সব সন্ত্রাসের মূল উৎসটা কি? আন্তর্জাতিক সন্ত্রাসবাদ। এটার হোতা কে? এটার হোতা যারা, তাদেরকে বিশ্লেষণ করতে হবে। আমি সবচেয়ে খুশি ও বিশ্বাস করেন যদি টনি ব্লেয়ারের বিচার হয়, যে তুমি কেন তখন বুশের কথা নাচানাচি করছো। বুশ এক কথা বলে সে 3 কথা শেষ, বুশ কথা বলার আগেই সমর্থন দিয়ে দিছিস। আজকে বিবেকবান মুক্ত বিশ্বের প্রধান সূতিকাগার এই ব্রিটেন যুক্তরাজ্য, সেখান থেকে আজকে টনি ব্লেয়ার যে কাজটা করছে, ধিক্কার হয়েছে, তার উচিত ছিল হওয়া। কিন্তু এই দিকটা কিন্তু আবার বাংলাদেশ আগে আছে, সমালোচনা ধিক্কার দিয়ে ফেলায়। কিন্তু
এটা কি পজিটিভ না বাংলাদেশের জন্য? বাংলাদেশ যেটা করে না, আমরা তো নেগেটিভলি করি। আমাদের এখানে পজিটিভ অ্যাপ্রোচ করুন। আমি বলছি যে আপনি বলছেন যে বাংলাদেশ এটি সমালোচনা করছে এবং কঠোরভাবে সমালোচনা করছে, এত সাহস করে এখন আর কেউ কথাবার্তা বলে না। এটি বাংলাদেশের জন্য, বাংলাদেশের জনগণের জন্য, বাংলাদেশের কল্যাণের জন্য, এগিয়ে যাবার জন্য ইতিবাচক না নেতিবাচক? দেখেন, সাহস করে কথা বলেন আমার মনে হয় টক শোতে বলে না, টক শোতে বলে না, কিন্তু চার দোকানে যান, বিভিন্ন অনুষ্ঠানে যান, মানুষ কথা বলছে। বাঙালি হচ্ছে কথাপ্রিয় জাতি। আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, অমর্ত্য সেন একটা বই লিখেছে আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া। এই অঞ্চলে কিন্তু ঐতিহাসিকভাবে মানুষ তর্ক পছন্দ করে, যুক্তি পছন্দ করে। এখন আপনি চাপাই দিতে পারেন, আমি তো আওয়ামী লীগ বিএনপি বলছি না, যখন যে ক্ষমতায় ছিল, শরীফ ভাই যেটা বললেন, যখন যে ক্ষমতায় ছিল সে মনে করছে এটা আমার স্থায়ী, আমি এটা হারাবো না, এটা আমি স্থায়ী থাকবো, আমাকে নিতে পারবো না কেউ। কিন্তু দেখা গেছে ক্ষমতা তো সবসময় ক্ষণস্থায়ী জিনিস। পৃথিবীতে সবচেয়ে ক্ষণস্থায়ী ক্ষমতা, আর সবচেয়ে নিরাপত্তাহীনতা পাবেন পৃথিবীতে যে কোনো দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। কারণ তিনি প্রতি মুহূর্তে চিন্তা করেন, বোঝেন যে তিনি চ্যালেঞ্জের মুখে আসছেন, চ্যালেঞ্জের মুখে আসছেন, এবং এই চ্যালেঞ্জকে স্বীকার করে তাকে আগাতে হবে। কিন্তু প্রসঙ্গ করে মাইসে যায়, আপনি অর্থনৈতিক ব্যাপারে যদি বলেন, পেটে ভাত থাকলে কিন্তু লাথি সয়, বলে না, পেটে ভাত থাকলে লাথিও সয়। একটা সময় কি জানেন, পেটে ভাত থাকলে লাথি সয় না, তোর মনে করে যে আমি একটা লাথি দিই, পেটে ভাত এসে বসতো না, ভাতটা যখন নিশ্চিত হয়ে যায় তখন আর লাথিটা সয় না, লাথিটা সয় না। এটা ডেভেলপমেন্ট, এটা দিস ইজ কল্ড ডেভেলপমেন্ট, দিস ইজ কল্ড ডেভেলপমেন্ট। আর আপনি যেটা বললেন অদ্ভুত, দেখেন আজ থেকে 2800 বছর আগে একটা বই লিখেছিলেন কৌটিল্য, চাণক্য যার নাম, বইটার নাম অর্থশাস্ত্র। প্রশ্ন হল বইটা অর্থশাস্ত্র কেন হলো? এই বইটা ইংরেজি তর্জমা লেখা আছে দি পলিটিক্স, বইটার নাম দেওয়া হয়েছে পলিটিক্স। তখনকার সময় ছিল ভূমি কেন্দ্র করে সব কিছু হতো, ভূমির থেকে অর্থ, অর্থের সম্পদ, ব্যবসা বাণিজ্য। ওই জন্য বলেছেন ভূমিকেন্দ্রিক রাজনীতি হচ্ছে এখানে, ভূমিকেন্দ্রিক, উৎপাদন কেন্দ্রিক রাজনীতি। উনি অর্থশাস্ত্র বলেছেন, কিন্তু পুরো বইটার মধ্যে কিন্তু তিনি আলোচনা করেছেন রাষ্ট্র পরিচালনা, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, ডিপ্লোমেসি, যুদ্ধ, রণনীতি, রাষ্ট্রশাসন, এবং সেখানেও তিনি বলেছেন রাজনীতি অর্থ কী। এটা অনেকেই কিন্তু এটা খবর রাখে না। আমি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, আমি খবর বেশি দিন আগে, আমি কিন্তু সাম্প্রতিক জানতে পারছি এটা। বইটা পড়ার সুযোগ আমার অনেক আগে। আমাদের পুরো সিলেবাসটা ওয়েস্টার্ন ফিলোসফিতে পড়া, ইস্টের কোনো কথাই নেই। সেখানে দিচ্ছে রাজনীতি সংজ্ঞা, রাজনীতি হচ্ছে রাজার জনতুষ্টি, জনগণের ইচ্ছা চাহিদার সপক্ষে কাজ করা হচ্ছে রাজনীতি। আর যে রাজা কাজ করবে না তিনি ফেল করবেন, এবং রাজাকে বলা হচ্ছে সেখানে রাজা সার্ভেন্ট, একটা কনসেপ্ট, সার্ভেন্ট লিডারশিপ বলে আমরা এটাকে। রাজা সার্ভেন্ট, কারণ বেতনভুক্ত। জি, এটা আমি আপনার সঙ্গে একমত। কিন্তু দেখেন, পৃথিবীর সভ্যতা থেকে আজ থেকে 400 কোটি বছর আগে এই পৃথিবী, আমরা বলি যে পৃথিবীর সৃষ্টি হয়েছে, এবং আল্লাহর যদি সেই বাণীও যদি আমরা ধরি, সেই বিগ ব্যাং বা অন্য অন্য সংজ্ঞা থেকেও যদি আসি, তাহলে কিন্তু এই ক্ষমতার দ্বন্দ্ব কিন্তু পৃথিবীর সৃষ্টি থেকেই, মানুষের জন্মের সৃষ্টি থেকেই। এটা বলতে পারেন যে দিস আর দ্য নর্মাল থিংস ইজ বিং হ্যাপেন্ড। কিন্তু আজকের যে জিনিসটা এসছে সেটা হচ্ছে পপুলার কনসেপ্ট, ওয়েলফেয়ার কনসেপ্ট। এই ওয়েলফেয়ার কনসেপ্ট মানুষকে কীভাবে ভালো সেবা করা যায়, নেতা হিসাবে আপনি মানুষকে সেবা দেবেন। আগে কি রাজা বাচ্চারা ছিল, মানুষকে সেবা দেওয়ার জন্য ছিল না, কিন্তু তারা সেবা নেওয়ার জন্য ছিল। এইটা যখন একটা ডেমোক্রেটাইজেশনের মধ্য দিয়ে, যে গণতন্ত্রের উত্তরণের মধ্য দিয়ে, যে আপনি যেটা বললেন যে পিপলস ইজ সভরেন, এই যে জনগণ যে সার্বভৌম, সেই কনসেপ্টের মধ্যে দিয়েই কিন্তু গণতন্ত্রের কিন্তু বিকাশ, গণতন্ত্রের উত্তরণ। এর মধ্য দিয়েও কিন্তু অনেক ভেজাল আছে। যে লোহমান সাহেব একটু আগে জিজ্ঞেস করতেছিলেন আমাদের দেশে কূটনৈতিক সম্পর্ক ব্যাপারটা, উনি বলছেন এই কূটনৈতিক সম্পর্ক কিন্তু এটা একটা মানে আপনি বলতে পারেন একটা পাক্ষিক বিষয়। সেটা হচ্ছে যে আপনার সঙ্গে যদি কেউ বলে যে আপনার সঙ্গে যে লোহমান সাহেবের কাছে সম্পর্ক কীরকম, এটা কিন্তু আপনার আন্ডারস্ট্যান্ডিং, আমার আন্ডারস্ট্যান্ডিং, এই দুইজনের আন্ডারস্ট্যান্ডিংয়ের পরিপ্রেক্ষিতে কিন্তু সম্পর্ক হয়। আর এই সম্পর্ক আপনার আন্ডারস্ট্যান্ডিং যদি নেগেটিভ থাকে, আমার যদি পজিটিভ থাকে, কিন্তু তাহলে সম্পর্ক হবে না। দুইজনেরই পজিটিভ থাকতে হবে, আর দুইজনেরই নেগেটিভ থাকতে হবে, তাহলে একটা ডেফিনেশনে ফেলানো যাবে। আমাদের এই যেটা সেনা সাহেব যেটা বললেন যে আমাদের এশিয়ান, আগামী দিনে আমাদের এশিয়ান অর্থনীতি উইল বি দ্য টপ ওয়ান। এটা সবাই কিন্তু
আজকে স্বীকার করতেছে বা রিসার্চে আসতেছে বা অ্যাক্টিভিটিজে এটা প্রমাণিত হচ্ছে। আর আরেকটা জিনিস কিন্তু দেখেন, হোল পৃথিবী কিন্তু একটা গ্লোবালাইজেশন, উই আর এ গ্লোবাল ভিলেজ। আজকে বাংলাদেশ কিন্তু বাংলাদেশ না, আমেরিকা কিন্তু আমেরিকা না। যে কোনো আজকে এই যে জলবায়ুর পরিবর্তনটা কিন্তু ইজ বিইং অলসো ডান গ্লোবালি। যেখানে হয়তো বড় দেশগুলো ছিল যারা শিল্প উন্নয়ন করছে, তাদের বর্জ্য, তাদের পরিবেশটাকে ক্ষুদ্র দেশগুলো এফেক্টেড হয়েছে। এই যে এখন মানুষ কিন্তু এখন এই দেশগুলোকে ধরতে চাচ্ছে যে তোমরা কম্পেনসেশন দাও, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করছো। এই যে গ্লোবাল সিস্টেম যেটা এখন এসছে, এই অ্যাকাউন্টেবিলিটি আজ থেকে মনে করেন যে 3 যুগ আগেও কিন্তু এই ঘটনা ছিল না, এত গ্লোবালাইজেশনের কথা ছিল না, আসে নাই। তবে এই যে সম্পর্ক আপনি যেটা বললেন আমাদের আন্তর্জাতিক সম্পর্ক কি, একটু আগে উনি একটা ব্যাখ্যা দিয়েছেন যে ইরাক যুদ্ধে কিন্তু মুসলমানদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ মুসলমানদের যত ঐতিহ্য, যে ইতিহাস, যে সংস্কৃতি, এটা কিন্তু ওইখানে পদদলিত হয়ে গেছে। তো তার বিচার কিন্তু হয় নাই, কেউ কিন্তু করতে পারে নাই। এখন কিন্তু সেই দেশটা কিন্তু এখনও জ্বলছে ওই একই আগুনে। তো তারপরে আফগানিস্তান এসছে, তারপরে পাকিস্তান ইজ বিং সাফার্ড অলসো, তারপরে মিডল ইস্ট ধরা হয়েছে, মিডল ইস্টের বিভিন্ন কান্ট্রি ইজ অলসো কামিং। তো এই যে আমাদের আন্তর্জাতিক সম্পর্ক কিন্তু এইটা ফসল। এই আন্তর্জাতিক সম্পর্কটা হচ্ছে কখন, যখন বিগ ব্রাদার্স ইজ হ্যাপি উইথ দ্য লিটল ব্রাদার্স ইজ ওকে, থ্যাংক ইউ, আপনি একটা চকলেট ধরাই দিলাম আমার একটা ছোটো ভাইকে, ওটা চুষে থাকলো। দিজ আর দি রেসিপ্রোসিটি। আমাদের আপনি তখনই আমাকে ইজ্জত করবেন যখনই দেখবেন যে আপনার স্ট্যান্ডার্ডে, আপনার থিঙ্কিংয়ে আমি একজন মানে এই লেভেলের লোক, তখন কিন্তু আপনি ওই রিক্সাওয়ালাকে যখন থিঙ্কিং করবেন তখন কিন্তু আপনার সঙ্গে ওই রিলেশনশিপের ওই ইকুয়েশনটা আপনি আনবেন না। আজকে আন্তর্জাতিক বিশ্ব সম্পর্কের ক্ষেত্রেও কিন্তু এটাই, সেটা কোনটা, যে আমার কতটুকু বেনিফিট আমি হতে পারি, কোন বেনিফিশিয়ারি পয়েন্ট আমার কাছে আছে। আজকে বাংলাদেশ হ্যাজ বিকাম অলসো ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট কান্ট্রি ইন সাউথ ইস্ট এশিয়া। বিকজ হোয়াট? কারণ আমাদের দেশের অর্থনীতি বিকাশমান, আমাদের এক্সপোর্ট ওরিয়েন্টেড অর্থনীতি, আমাদের দেশে বিনিয়োগ আছে, যে সমস্ত দেশে, তাদের কিন্তু একটা কনসার্ন আছে, তাদের কিন্তু সেভ করার একটা পজিশন আছে। সুতরাং এটা হচ্ছে উইন উইন সিচুয়েশনে এসে কিন্তু আর এই পরিস্থিতি হয় না। আমরা যখন দেখি যে উইন উইন সিচুয়েশন না, তখনই কিন্তু আমাদের অর্থনীতির ব্যাপারে টানাপোড়েন আসে এবং সেখানে কিন্তু তারাই জিতে যায়, তারাই কিন্তু অগ্রগামী থাকে, যাদের কাছে রশিটা একটু বড় আছে। সিনহা সাইদ, আমরা শেষের দিকে কনক্লুড করবেন। এখানে প্রসঙ্গটা হচ্ছে ডিপ্লোমেসি সবসময় দ্বিপাক্ষিক হয় না, আন্তর্জাতিক রাজনীতি বড় কঠিন জিনিস। আপনার সাথে আমার সম্পর্ক হচ্ছে বায়োল্যাটারাল, কিন্তু এই বায়োল্যাটারাল সম্পর্ক যদি তৃতীয় কোনো বড় দেশটাকে বিধ্বস্ত করে, তাহলে এটা বায়োল্যাটারাল হবে না। আমি তখন ইনফ্লুয়েসড হয়ে যাব। কিন্তু এই যে ইনফ্লুয়েসড হয়ে যাব, পার্শ্ব ইনফ্লুয়েসড হয়ে যাওয়াটা, এই দ্বিপাক্ষিক সম্পর্ক সবসময় আপনার বিগ ব্রাদার বা বড় শক্তি যিনি আছেন তাদের বাধার কারণে এটা ব্যাহত হচ্ছে। ব্যাহত কী হচ্ছে? আমি হয়ে যাচ্ছি অন্যের চিন্তার সাথে আমাকে মিল করে আপনার সম্পর্ক রাখতে হচ্ছে, অথচ আমি চাচ্ছি সম্পর্ক রাখবো, আমি পারছি না, কারণ মাঝে কেউ দাঁড়িয়ে গেছে। একসময় দাঁড়িয়েছিল রাশিয়ার প্যাটার্নে আমেরিকা, এখন আমেরিকা একক শক্তি, তারপরেও কিন্তু আমেরিকা এখন একক শক্তি নয়। পৃথিবীর যেখানে এসে যাচ্ছে প্রথমে যে খোঁজে অঞ্চলে মোড়ল কেটায়, একটা মোড়ল ছাড়া সে আগাইতে পারে না। অর্থাৎ ইউনিপোলার ওয়ার্ল্ডে কিন্তু আমেরিকার সে একক শক্তি নয়। সামরিক শক্তি থাকতে পারে, কিন্তু গ্লোবাল পলিটিক্সের ডিপ্লোমেসিতে সে এখন কিন্তু অনেকটা নিচে ডাউন হচ্ছে। কিন্তু সে এসে আসতে হলে তাকে এই অঞ্চলে আসতে ভারতকে তার দরকার, আবার ভারতকে ব্যালেন্স করতে তার পাকিস্তানকে দরকার। এই যে প্রয়োজনটা, দ্বিপাক্ষিক সম্পর্ক এখন তো আবার পাকিস্তানকে তোলা হচ্ছে। আমেরিকান একটা কথাই আছে, আমেরিকা যার বন্ধু তার শত্রু লাগে না, কথাটা তো এমনি আসে। প্রসঙ্গ হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আদিকাল থেকে, চাইনিজকেও এখন আবার চায়নাকেও রাইজ করা হচ্ছে না, চায়নাকে রাইজ করা হচ্ছে, সেটা চায়নার আলাপ হচ্ছে। সে এই যে দেখেন একটা চায়না সাউথ চায়না যে একটা বেস করছে, সে কৃত্রিম দ্বীপ তৈরি করছে, সেখানে আমেরিকা সেখানে তার জাহাজ পাঠাই দেয়। চায়না কি বলছে? বাড়াবাড়ি করে দেখাই দেবো, এখন আবার চুপ হয়ে গেছে। কারণ শক্তির ভারসাম্য টেস্ট করতে হবে, ব্যালেন্স অফ পাওয়ার ইজ অলওয়েজ নিডেড। এই খেলার মধ্যে পড়ে গেছি আমরা। বিশেষ করে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য, প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য বাংলাদেশে কিন্তু বিশেষ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি হুমকির মুখে। আপনি যদি বলেন সব কিছুই ওইভাবে হচ্ছে, ঠিক না, কিন্তু এই গার্মেন্টস ধ্বংস করতে চাচ্ছে কারা, বেনিফিশিয়ারি কারা, শেষ করতে হবে, এইটাও বুঝতে হবে। কিন্তু
কাজেই আমাদেরকে একটা জিনিস খুব দৃঢ়ভাবে মনে রাখতে হবে, যে যে দলই করি, যে মতে থাকি না কেন, দেশটা আমাদের, এই দেশটাকে আমরা ভালোবাসি, দেশের মঙ্গল আমাদের মঙ্গল, দলমত নির্বিশেষে একটা উচ্চারণ, আমি বাঙালি, বাংলাদেশকে ভালোবাসি, বাংলাদেশের উন্নয়নে আমার উন্নয়ন। শরীফ আফজাল হোসেন। সেনা সাহেবের সঙ্গে আমিও সুর মিলিয়ে বলতে চাই যে আমি আগেই প্রারম্ভিক আলোচনায় যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে এই দেশ 16 কোটি মানুষের, তারপর 20 কোটি যদি হয়, 30 কোটি হয়, সবারই এই দেশ। এই দেশের অভিভাবক যারা আমাদের রাজনীতিবিদ, ওনাদের কাছে আমাদের শুধু একটি অনুনয় বিনয় থাকবে, সেটা হচ্ছে যে এই দেশের দিকে তাকিয়ে, এই দেশের মানুষের দিকে তাকিয়ে, এই দেশের মানুষ যে স্বাধীনতার জন্য যে স্যাক্রিফাইস করেছে, যে রক্ত দিয়েছে, এবং এখন পর্যন্ত যে কন্ট্রিবিউশন বাই ওয়ে অফ ট্যাক্সেস, হ্যাঁ, একজন ক্ষুদ্র রিক্সাওয়ালা সেও কিন্তু আপনার ভ্যাট দিচ্ছে। এই যে আমরা কন্ট্রিবিউট করছি টু দি গভর্নমেন্ট এক্সচেকার, এই দেশের শাসনের জন্যে, নিজেদের ভালোর জন্যে, এইটাই যেন আমাদের সামনে থাকে। এই সামনে রাখাটা আমাদের সমস্ত রাজনীতিবিদদের কাছে আমার অনুরোধ, তারা যেন এই দেশের স্বাধীনতার সংগ্রামের কথা যেন ভুলে না যান, এদেশের উন্নয়নের কথা যাতে ভুলে না যান, এদেশের সাধারণ মানুষের কন্ট্রিবিউশন যাতে ভুলে না যান, এদেশের লক্ষ লক্ষ মানুষের জীবনদান এবং মামুদের ইজ্জত দান যেন ভুলে না যান। আমরা যেন একটা অর্থনৈতিক উন্নয়নে, সামাজিক উন্নয়নে, রাজনৈতিক এবং গণতান্ত্রিক উন্নয়নে আমরা যাতে সহনশীল হতে পারি, এই দেশটাকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, কাঁধে কাঁধ মিলে। আমাদের মতভেদ থাকবে কিন্তু মতবিরোধ নয়। এই পর্যায়ে যদি আমরা আসতে পারি তাহলে আমার মনে হয় আমরা একটা সত্যিকার সোনার বাংলার স্বপ্ন দেখতে পারবো। আমরা তৃতীয়মত সম্পর্কে আপনি লিখতে পারেন ডাক, ইমেল, SMS এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল মিডিয়াতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনারা আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনারা আপনাদের মতামতই আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার, বাংলাদেশ আমরা দুটোই, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। মিস্টার সিনহা এম এ সাঈদ এবং মিস্টার শরীফ এম আফজাল হোসেন, অসংখ্য ধন্যবাদ দুজনকেই। দর্শক, আমার অতিথিরা নানা বিষয় নিয়ে কথা বলেছেন। আমি শুরু করেছিলাম সংকট নিয়ে এবং ওনারা দুজনই একমত যে সংকট আসলে স্বাধীনতার পর থেকে বাংলাদেশকে কখনোই ছাড়েনি এবং রাজনৈতিক যে পরিবেশ তৈরি হয়েছে সেটিও কাঙ্ক্ষিত পরিবেশ নয়। রাজনীতির জন্য, গণতন্ত্রের জন্য কোনো অনুকূল পরিবেশ বাংলাদেশে কখনোই ছিল না, এখনও নেই। এবং অর্থনৈতিক উন্নয়ন, রাজনৈতিক উন্নয়ন সমান্তরাল গতিতে চালাতে হবে। যদি অর্থনীতির উপরে জোর দিয়েছেন মিস্টার শরীফ আফজাল হোসেন, এবং সিনহা এম এ সাঈদ তার জবাব দিতে গিয়ে এ কথাটা বলেছেন। এবং দেশে যে অপরাধ প্রবণতা বাড়ছে এবং যে নিরাপত্তা সংকট তৈরি হয়েছে, সেখানে একথাও এসেছে যে প্রকৃত যারা অপরাধী তারা ধরা না পড়লে অপরাধ বাড়তে থাকবে এবং তাদেরকে ধরা বা চিহ্নিত করা একটা বড় সমস্যা হয়ে দাঁড়ায়। যারা সংশ্লিষ্ট কর্তা ব্যক্তিরা আছেন রাষ্ট্রের, তারা যখন ঘটনা ঘটবার সঙ্গে সঙ্গেই তদন্তের আগেই বলে দেন যে এই অপরাধটা তারা করেছেন, বা ABCD একজনের নাম বা কোনো গোষ্ঠীর নাম বা কোনো দলের নাম উচ্চারণ করেন। এবং দেশে আইনের শাসনে শরীফ আফজাল হোসেন এটি বলবার চেষ্টা করেছেন যে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, জনগণের চাপ বাড়াতে হবে যারা দায়িত্বশীল ব্যক্তিবর্গ আছেন বা প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোর উপরে। সেটি করা গেলে হয়তো রাজনৈতিক উন্নয়নটা সম্ভব হবে, গণতন্ত্রকে শক্তিশালী করা সম্ভব হবে। সিনহা এম এ সাঈদ জাতীয় ঐক্যের উপরে, ঐকমত্যের উপরে গুরুত্ব আরোপ করেছেন এবং তিনি বলেছেন যে এটির কোনো বিকল্প নেই, তবে সেই ঐকমত্যটা কীভাবে প্রতিষ্ঠা করা যাবে সেটি নিয়ে ভাববার অবকাশ রয়েছে। এবং মোটামুটিভাবে ওনারা একমত যে দেশে একটি রাজনৈতিক শূন্যতা আছে এবং সেটি দূর করতে হবে। সবার আগে মূল কথা যে আমি বাঙালি, আমি বাংলাদেশি, আমার দেশের উন্নয়ন, আমার এগিয়ে যাওয়াটাই আমার একমাত্র এবং প্রধান লক্ষ্য হওয়া উচিত। অবশ্যই আমরা একটি গ্লোবাল ভিলেজের অংশ, সেটিও আমাদেরকে মাথায় রাখতে হবে। অন্যকে কাটছাঁট করে, অন্যের সঙ্গে খারাপ সম্পর্ক করে বা কাউকে বাদ দিয়ে সেভাবে হয়তো সেটা সম্ভব হবে না। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।